ব্রিক দিয়ে কিভাবে একতলা ফাউন্ডেশন করা হয়। বন্ধুরা, ওয়াল ফাউন্ডেশনের ক্ষেত্রে আমরা একতলা ভিত্তি করার জন্য ব্রিক ফাউন্ডেশনের 25 দিব না 30 দিয়ে শুরু করব এবং মাটির গভীরে কতটুক যাব যদি আপনার বসত বাড়ির ভিটা হয় বা ফসলের ক্ষেতের জমি হয়। ব্রিক ফাউন্ডেশন নিয়ে চিন্তিত? তো স্বাগত করছি আজকে আরেকটি নতুন ভিডিওতে। আমার পূর্বে এক ভিডিও যে আরসিসি ফাউন্ডেশন করবেন না ব্রিক ফাউন্ডেশন করবেন এই নিয়ে এক ভিডিও। তো বাংলাদেশের অনেক প্রবাসী যারা বিদেশে থাকে, মধ্যবিত্ত পরিবারের এবং যারা স্বপ্ন যে একটা বাড়ি নির্মাণ করবে স্বল্প টাকায়, স্বপ্নের আবাসন, তাই তারা প্রায় আমাকে ফোন করে যে ভাই আমি কি ব্রিকের কত নিচে দিব এবং 20 দিয়ে শুরু করব না 25 না 30 দিয়ে শুরু করব, একটা প্ল্যান বা ডিজাইন আমাকে করে দেন। আমার বাড়ি এখানে, আমি এই জেলাতে থাকি। বা আমি অনেক ভিডিও দেখতেছি যে তারা গ্রেড বিম দিচ্ছে, পরে আবার সে রড কেটে ফেলতেছে, কলাম দিচ্ছে, ফের আবার রড কেটে ফেলতেছে, তারপর গাঁথুনি দিয়ে বিল্ডিং করতেছে। তো এই যে নানা প্রশ্ন এবং নানা যে আপনার মধ্যে চিন্তিত, তো এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ করেন তাহলে এসব ধারণা সম্পূর্ণ পাবেন আজকের এই ভিডিওতে। আসলে ভাই, ব্রিক ফাউন্ডেশন মানেই হচ্ছে ওয়াল ফাউন্ডেশন। আপনার সম্পূর্ণ বিল্ডিংটি একটি ফুটিং এবং সম্পূর্ণ বিল্ডিংটি একটি ওয়াল হিসাবে এবং একটি স্ল্যাব তার উপরে থাকে। তো অনেকেই অনেকভাবে কথা বলে, আপনি অনেক ভিডিও দেখেছেন যে ব্রিকের উপরে দোতলা দিচ্ছে এবং মাটির নিচে তারা একটা গ্রেড বিম দিচ্ছে এবং উপরে গ্রেড বিম দিয়ে ব্রিকের ওয়াল উঠিয়ে, তো এভাবে তারা দোতলা পর্যন্ত করার একটা সিদ্ধান্ত দিচ্ছে। আপনিও ভাবতেছেন যে আমার পাশের বড় ভাই 25 ইঞ্চি দিয়ে এখন ছাদ দিয়ে স্ল্যাব দিয়ে অনেক দিন পর্যন্ত তো তারা বসবাস করতেছে, তো আপনি কেন বলতেছেন যে 30 ইঞ্চি দিয়ে শুরু করব? এসব সব উত্তর আপনি পাবেন। তো আমি আগে প্রথমে আপনাকে একটা ওয়াল ফুটিংয়ের সেকশন দেখাই। এটা হচ্ছে ওয়াল ফুটিংয়ের সেকশন। তো আমি প্রথমে যেটা করেছি আপনারা দেখছেন যে প্রথমে 3 ইঞ্চি একটি ব্রিক ফ্ল্যাট সোলিং দেওয়া হয়েছে এবং এর উপরে একটা সিসি দেওয়া হয়েছে 3 ইঞ্চি। দেন তার উপরে 6 ইঞ্চি একটা 30 দেওয়া হয়েছে এবং তার উপরে 6 ইঞ্চি একটা 25 ব্রিকের দেওয়া হয়েছে, তারপর 9 ইঞ্চি এবং তার উপরে দেওয়া হয়েছে 10 ইঞ্চি একটি ওয়াল এবং তার উপরে আমরা 5 ইঞ্চি ওয়াল করে ব্রিক ফাউন্ডেশনের একটা ফুটিং দেখাচ্ছি। তো এটা হচ্ছে ব্রিক ফুটিং। এখন আপনারা যদি এই যে ডাইমেনশনগুলো দেখেন, আমি ABCDE দিয়ে চিহ্নিত করেছি এবং ABCDE এবং এটা গ্রাউন্ড ফ্লোর, এটা হচ্ছে প্লিন্থ ফ্লোর এবং এখানে আমি দেখানো হয়েছে যে 30, 25, 20, 15, 10। তো এবং আমি এখানে নীল টেলের কী পরিমাণ রড লাগবে এই নিয়েও বলা হয়েছে যে আপনাকে 10 এর রড 7 ইঞ্চি পরপর এবং 10 এর রড 6 ইঞ্চি পরপর আপনাকে 4টা 12 এর রড দিতে হবে এবং সেটার 6 ইঞ্চি হবে এবং আমাদের পোস্টে তো 5 ইঞ্চি আসেই এবং 1 ফিট 6 ইঞ্চি হবে এই সানসেটটা। তো এটা হচ্ছে ব্রিক ফুটিংয়ের একটা সেকশন। আপনি যখন এরকম একটা সেকশন দেখতেছেন তো ভাবতেছেন যে আপনার বিল্ডিংয়ে তো এরকমভাবেই কাজ করা হবে। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বুঝেছেন যে আপনার মাটির গভীরে এরকমভাবে করা হবে। আসলে আমি কেন 30 থেকে শুরু করতে বলতেছি, একটি আপনার একতলা ফাউন্ডেশনের একটি স্ল্যাবের বাড়ি এবং এই যে ব্রিক ফ্ল্যাট সোলিংয়ের নিচে অবশ্যই বালি, রাবিশ বালি দিয়ে ধর্মুস করতে হবে প্রায় 1 ফিট। যদি আপনার বসত বাড়ি হয়ে থাকে তাহলে প্রায় 6 ইঞ্চি আপনাকে পানি এবং বালি ধর্মুস করে সেটাকে উপযুক্ত করে নিতে হবে এবং তারপরে ব্রিক ফ্ল্যাট সোলিং দিতে হবে, তারপর সিসি করতে হবে এবং দেন তারপর 30, 25, 20 এবং 15 এবং 10 করে আপনাকে সেই ওয়ালটা তুলতে হবে। তো এখন আমি যেটা বলবো যে আপনি কেন 30 দিয়ে শুরু করবেন। আসলে ব্রিক ফাউন্ডেশন হচ্ছে এমনই এক ফাউন্ডেশন, যদি আপনার এক পাশে মাটির সমস্যা থাকে বা 1 ইঞ্চি যদি একটি মাটির নিচে দাবিয়ে যায় তাহলে দেখবেন যে আপনার সম্পূর্ণ ওয়াল ফাটল সৃষ্টি হবে। আর যেহেতু এই স্ল্যাবটি শুধু একটা সম্পূর্ণ ব্রিকের উপরে বা ব্রিক ওয়াল ফুটিংয়ের উপরেই শুধু এই ভাসমান অবস্থায় এই স্ল্যাবটা থেকে থাকে,
তাই অবশ্যই আপনাকে কাঁচা কাজ করলে হবে না, অবশ্যই তাকে উপযুক্ত একটা লোডের সেই স্ল্যাবটার লোড যেন সুন্দরভাবে মাটিতে স্থানান্তর করতে পারে, যেহেতু ওয়াল ফুটিং সম্পূর্ণ আপনার বিল্ডিংটি যতটি পার্টিশন ওয়াল আছে, যতটি আউট ওয়াল আছে, সবই আপনার ফুটিং, ওয়াল ফুটিং। তো আপনাকে সেই স্ল্যাবটার লোড ভালোভাবে স্থানান্তর করার জন্য মাটিতে, এবং যদি আপনার সেই বাড়ির যে জমিটা যদি আপনার যেখানে বলা যায় যে পূর্বে গর্ত ছিল বা পূর্বে কোনো একটা টিউবওয়েল বা কোনো একটা নলকূপের জায়গা ছিল, আপনি সেখানে বিল্ডিংটা করতেছেন, তো 1 ইঞ্চি বা 2 ইঞ্চি যখনই একটু আপনার দাবিয়ে যাবে মাটির নিচে, তখন দেখবেন যে ওয়াল ফাটল সৃষ্টি হবে, এবং দেন আপনি ভাববেন যে আপনার বিল্ডিংয়ে আর বসবাস যোগ্য হচ্ছে না, আপনার মানে উপযুক্ত হচ্ছে না। গ্রামে এই ফাটল সৃষ্টিকারী অনেকেই আছে, তখন সেখানে আবার সিমেন্ট বালি দিয়ে ফের আবার সেই ফাটলটা বন্ধ করে দেয় এবং সেখানে আবার বসবাস করা শুরু করে দেয়। তো আপনি যদি ভালো একটা পাকাপোক্ত কাজ করেন তাহলে অবশ্যই নিচে 30 দিলেন, তো নিচে 30 দিলেন এবং ব্রিক ফ্ল্যাট সোলিং দিলেন এবং 3 ইঞ্চি সিসি দিলেন এবং নিচে আপনি 6 ইঞ্চি বালি ধর্মুস করলেন, দেন আপনার তারপরে আপনার বিল্ডিংটি অবশ্যই মজবুত হবে এবং আপনি স্ল্যাবটা দিতে পারবেন। 25-এও গ্রাম অঞ্চলে দিয়ে থাকে, আমি বলতেছি না যে দেয় না, একটা স্ল্যাবের বাড়ি বা একতলা বাড়ি করে থাকে। আরেক দিকে যদি আমরা দেখতে চাই, যখন আমরা মানে আরসিসির কোনো কলাম, যাকে আমরা ফ্রেম স্ট্রাকচার বলতে পারি, যে রডের আরসিসি কংক্রিট দিয়ে ফ্রেম স্ট্রাকচার করে এবং গাঁথনি করে তার উপরে স্ল্যাব করা হয় যেই বিল্ডিংগুলো, এবং 2তলা 3তলা 1তলা যেটাই হোক না কেন, আমরা সেটার ক্ষেত্রেও সাজেস্ট করি যে আপনি বাইরের আউট ওয়ালগুলো 10 ইঞ্চি গাঁথনি করেন। কেন? আপনি যদি বাইরের ওয়ালগুলো 10 ইঞ্চি গাঁথনি করেন, এটাতে আপনার উপকার কি হবে, যে আপনার তাপমাত্রা, আপনার ঘরটা অবশ্যই শীতল থাকবে। আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনি এসি লাগাবেন তাহলে দেখবেন যে আপনার ওয়ালটার যে একটা ধারণ ক্ষমতা সেটা ঠিক থাকবে। আর যখন আপনি 5 ইঞ্চি ওয়াল আউট লাইনে গাড়তেছেন, তখন আপনার এই যে শক্তিটা এবং সেই তাপমাত্রাটা, আর বর্তমানে যে পরিমাণ তাপমাত্রা বেড়েছে বাংলাদেশে বা ভারতের কোথাও যদি চিন্তা করা যায়, তো তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে এবং আপনি একটু শান্তিতে থাকার কারণে আপনাকে আমি বলবো যে সেখানে 10 ইঞ্চি গাঁথনি করেন। যদি আমরা ফ্রেম স্ট্রাকচারের আউট ওয়ালগুলোই 10 ইঞ্চি গাঁথনির জন্য বলে থাকি, তাহলে একটা ওয়াল ফাউন্ডেশন বা ব্রিক ফুটিংয়ের ক্ষেত্রে নিয়ম আছে যে আপনাকে সকল ওয়ালগুলোকেই 10 ইঞ্চি গাঁথনি দিয়ে আপনাকে সেই স্ল্যাবটা রাখতে হবে। দেন তাহলেই আপনি একটি উপযুক্ত বা নিরাপদ একটা স্ট্রাকচার পাবেন বা নিরাপদ একটা আবাসন পাবেন। তো আপনি ভাবছেন ভাই আমি মধ্যবিত্ত পরিবারের, তো অনেকে তো 25 দিয়ে করতেছে, তো 25 দিয়ে আপনি করতে পারেন, আমি এটা তো সাজেস্ট করব। তো এটা করবেন যে আপনার যে মাটিটা অবশ্যই ভালোভাবে ধর্মুস করবেন এবং রাবিশ বালি পানি ভালোভাবে আপনি খাওয়াবেন। যদি পারেন যে রাবিশ বালির সাথে কিছু আপনি সিমেন্ট মিক্স করে এবং পানি দিয়ে সেখানে আবার ধর্মুস করেন, তাহলে দেন দেখবেন যে আপনার সেটা উপযুক্ত হয়ে আসবে, এবং তারপরে আপনি সিসি বা সোলিং দিয়ে তারপর আপনার গাঁথনি 25 থেকে শুরু করেন এবং অবশ্যই ভালোভাবে ধর্মুস করবেন। আবার অনেকেই কি করে যে নিচে ফুটিং দিয়ে করলো এবং তার উপরে গ্রেড বিম এবং কলামগুলো সেই পিন্থ লেভেলে কেটে ফেলে। আসলে এটা একটা বলা যায় যে এটা একটা মারাত্মক ভুলের পর আবার সেখানে ভালো করার চেষ্টা, যেটা বলা যায় যে তারা ব্রিকের ফাউন্ডেশন দিতে চাচ্ছে না, কিন্তু আবার আরসিসিও দিতে চাচ্ছে, ফের আবার তারা কলামের যে রডগুলো সেগুলোও কেটে ফেলতেছে। এটা এখন ভালোভাবে সাজেস্ট করতেছে গ্রামের মিস্ত্রিরা। তো আমি বলবো যে এরকম করা যাবে না। যদি আপনার আরেকটু অ্যামাউন্টটা বাড়িয়ে সে কলামগুলো একটু বাড়তি করে সেখানে আরসিসি করুন, একতলায় তো করবেন, 12 এর রড ব্যবহার করুন, তাহলে তো আপনার হয়ে যাচ্ছে 10 কলামের সাইজ দিন, তাহলে তো আপনার হয়ে যাচ্ছে ব্রিকের সেখানে খরচটা কমে যাচ্ছে এবং আপনি একটা ভালো ফ্রেম স্ট্রাকচারের একটা ভালো বাড়ি পাচ্ছেন। এটার আবার আরেকটা খারাপ দিক হচ্ছে যে ব্রিক ওয়ালের যে ফাউন্ডেশন, সেটার ক্ষেত্রে আরেকটা খারাপ দিক হচ্ছে যখন আপনি 25 থেকে 30 বছর পরে যখন আপনার একটা বলল যে আপনার ছেলে বড় হয়ে গেল, তখন উনি ভাবছে যে আপনার একটা অ্যাটাচ টয়লেট লাগবে, তখন আপনাকে সেই ওয়ালটা কাটতে হবে। যখন আপনি ওয়ালটা কাটতে যাবেন সেই ব্রিক ওয়াল ফুটিংয়ের, তখন দেখবেন যে অনেকটা শক্তি কমে আসবে
আপনি এক্সট্রা একটা রুম বাড়তি করতে পারবেন না, বা আপনি একটা এক্সট্রা শুধু টয়লেটটাই বের করতে পারতেছেন না এই ব্রিক ফুটিং করার ফলে। আর যখন আপনি ফ্রেম স্ট্রাকচারের বা আরসিসির কোনো কলাম ফুটিংয়ের একটা বাড়ি তৈরি করতেছেন, তখন আপনার যে পাশে মন চায় আপনি ওয়াল বা পার্টিশন ব্যবহার করে আপনার উপযুক্ত করে নিতে পারতেছেন বা বর্ধিত করতে পারতেছেন। তো এটা হচ্ছে একটা দিক, ভালো দিক বা ফ্রেম স্ট্রাকচারের। আর হচ্ছে ব্রিক ফুটিংয়ের এটা তো মধ্যবিত্ত পরিবারের জন্য ব্রিক ফুটিংয়ে ঠিক আছে। তারা স্বপ্নের আবাসন করার জন্য ব্রিক ফুটিংয়ে আমি সাজেস্ট করব তাদেরকে অল্প টাকায় স্বপ্নের আবাসন করার জন্য। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।